মুখপাত্র আমি দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। অষ্টাবিংশ শতাব্দী এবং ঊনবিংশ শতাব্দীতে বাঙালি বলিয়া একটি জাতি ছিল, এখন নাই। ইদানিং কালে তাহারা আর নাই। কি হইলে ভারতবর্ষের কেউ জানে না, কিন্তু বঙ্গদেশ বলে আর কোনো শুদ্ধ ভাষা মিশে যাচ্ছে। আর মিশে যা সহ্য করো সেটা। গুরু চন্ডালী দোষ। গুরু চন্ডালী দোষ তো হইতেই। তবু তো আমি বলছি, তোমরা তো বলতেই পারবে। আচ্ছা ঠিক আছে, ঠিক বলছি না বলো? বলতে গুরু চন্ডালী দোষ। কত এগো কত না আপনাকে আপনাকে আবার করতে হবে। আপনাকে আমরা মেয়েদেরকে এগিয়ে দিচ্ছি। আমরা তো ভাই পারবো না। কথাটা হচ্ছে বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দীতে বাঙালি বলিয়া কোনো জাতি নেই। বাঙালির অবলুপ্তির পথে। অবলুপ্ত না, নেই। অবলুপ্ত। আচ্ছা, মিশুকের কাছে যেতে চাই। মিশুক, আচ্ছা মিশুকের কথা মিশুক আরেকবার বলো তো, বলেছিলেন মিশুক হিসেবে বাঙালি কি? সেটাই বলবো। ওটাও খুব ভালো বলছিল। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম যে আমি মনে করি যে দাদা যে কোশ্চেনটা করেছিল, কোশ্চেনটা হচ্ছে পার্সপেক্টিভ বেস, মানে এটা কনস্ট্রাকটিভ ব্যাপার, তো যে সবার অ্যানসার আসলে মিলবে না। এটা এমন না যে 2 আর 2 4, ব্যাপারটা এটা না, সবার অ্যানসার এক হবে। তো সবার পার্সপেক্টিভ অনুযায়ী যদি আমি বলি, আমি মনে করি যে আমি যে বাঙালি সংস্কৃতি পালন করি, বাংলায় কথা বলি, তাই আমি বাঙালি। এখানে একটা কথা আছে, কলকাতায় অধিকাংশ লোকই আর বাংলা বলে না। বলেই না। শঙ্করের প্রশ্ন যে একই প্রশ্ন মানে যে বাঙালি কাকে বলবো, এখানকার অনেক অনেক বাঙালি ছেলে বাংলা বলতে পারে না। আচ্ছা, এখন আমাদের কলকাতায় তুমি যে প্রথম প্রশ্নটা করলে বলেছিলে মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে, মোহনবাগানে সব কিন্তু বাঙালি বা ঘটি খেলে না। ইস্ট বেঙ্গলে সব বাঙালি বা বাঙাল খেলে না। সুতরাং এই দুটো প্রশ্নই। এখন কলকাতায় যারা থাকে, ধরো ডালমিয়া হোক, বিল্লা হোক, ইয়ে হোক, এরা কি বাঙালি বলবে? এরা দুর্গাপুজোতে যায়, বাংলায় কথা বলে, তাদের ছেলে পিলেরা বাংলায় কথা বলে, লক্ষ্মী শুক্লাই হোক বা ইয়েই হোক খেলে, তারা কি বাঙালি? বলতো বাংলায় পরিষ্কার কথা বলে, বিশাখা বা ইয়ে যারা ভোটে দাঁড়ায়। তাহলে এখন প্রশ্ন হয়ে যাচ্ছে বাংলা কাকে বাঙালি কাকে বলবে? এখানে বহু বাঙালি ছেলে বাঙালি বাংলা জানে না, বাংলা বলে। তাহলে নির্যাস দুটি দাঁড়ালো। একটি নির্যাস দাঁড়ালো যে যারা বাংলায় কথা বলে এবং যারা বাংলায় কথা বলে বাংলা সংস্কৃতি পালন করে তারা বাঙালি, মিশুকের মতে। এবং আরেকটি আপনার মতে, এবং আরেকটি নির্যাস দাঁড়ালো যে অনেক বাঙালি ঘরে জন্মানো বহু ছেলে বাংলায় কথা বলে না বা বাংলা সংস্কৃতি পালন করে না, তাহলে তাদেরকে আমরা বাঙালি বলতে পারি। তাহলে প্রথমটি নিয়ে যদি আমরা আলোচনা করি যে যারা বাংলা কথা বলে বা বাংলার সংস্কৃতি পালন করে তারা বাঙালি কিনা, তাহলে বাংলা সংস্কৃতি বলতে কি বুঝি? বাংলার সংস্কৃতি বলতে বাংলার দুর্গাপূজা প্রথমেই দুর্গাপূজা, পয়লা বৈশাখ, আর যা যা আছে ভাইফোঁটা বলো, সরস্বতী পূজা। এটা তো রিলিজিয়াস দিক হয়ে গেল। আমি একটু বলে দিচ্ছি, মিশুকের কোশ্চেনটা স্বাভাবিক। নন রিলিজিয়ান নন পলিটিক্যাল যে গ্রাউন্ড আমি দিয়েছিলাম, সেটাতে আমরা কোনো রিলিজিয়ানকে প্রমোট বা ডিমোট করছি, ঠিক আছে? কিন্তু কালচারের মধ্যে রিলিজিয়ান ওতপ্রোতভাবে জড়িত। কালচার রিলিজিয়ান ছাড়া হয় না। হ্যাঁ, সুতরাং রিলিজিয়ানের রেফারেন্স দেব, কিন্তু তার শ্রেষ্ঠত্ব বা তার অধীনত্ব প্রমাণের চেষ্টা করব। ঠিক আছে কৃষ্ণাবলী? কিন্তু কালচারের মধ্যে একটা জিনিস বাদ চলে গেছে, মানে ঠিক রবীন্দ্রনাথ, নজরুল সাহিত্য তারা বোধহয় বাংলা ভাষা হয় না, বাংলা সংস্কৃতি বোধ হয়। ঠিক আছে, তাহলে সাহিত্য, সংস্কৃতি এবং বাংলা ভাষা তিনটা দিক হলো। কৃষ্ণাবলী আপনার কি মতামত? কালচার যেটা অলরেডি তোমরা আলোচনা করেছো, আর আমাদের সকলেরই উচিত যে বাচ্চাদের একটু বোঝানো বা দেওয়া কালচার। আমরা দেখো, আমরা এখানে চলে এসেছি 1979, আমার ছেলে এখানে মেয়ে না ছেলের জন্ম, কিন্তু আমরা চেয়েছি যে হ্যাঁ ও বাংলা কথা বলুক, বাংলা পড়ুক একটু, কিন্তু চেষ্টা করেছি, এখন আর হয় না। কিন্তু এখনো যখন আমরা ছোটবেলায় যখন স্কুল থেকে আসতো, আমি বাড়িতে লিখে দিতাম যে আমি চাবি এখানে রেখেছি, বড় বড় লিখে ও বাংলাতে লিখে চাপা দিয়ে আমি লিখে দিতাম।
সেটা ওদের কাজ করেছে। এখন আমার মেয়ে কিন্তু বাংলা পড়তে পারে, লিখতে পারে না, কিন্তু আমরা চেষ্টা করেছি ওদের শেখার জন্য। আর ছোটবেলায় আমরা প্রোগ্রাম করতাম না, বাঙালিদের রবীন্দ্রনাথের পঁচিশে বৈশাখ এসব নাচ গান করানো, ওদের একটু শেখানো। ওর আমার ছেলে মেয়ে দুজনেরই মধ্যে ওটা আছে, মানে জানে ওরা যে কি আমরা করি। ওরা নিজেরা নিজেদেরকে পরিচয় দেয় বাঙালি বলে দেয়। আবার পুচিতা এখন বলে যে আমি ব্রিটিশ মানে বেঙ্গলি। কিন্তু মানে বাড়িতে যদি বাবা মা একটু বাংলা কথা বলে, হ্যাঁ। ছেলে মেয়ের সাথে কমিউনিকেট করে, সেটা ইংলিশে করতে একটু প্রবলেম। ওটা দেখুন, আমি স্কুলে যতক্ষণ থাকি সবসময় ইংলিশে শিখছে, সব সময় চারিদিকে বন্ধুদের সঙ্গে যাচ্ছে ইংলিশে করছে। বাড়িতে যদি বাংলা না শেখে তাহলে কি করে হবে? দেখুন আমি সেটাই বললাম হ্যাঁ। যে বাড়িতে যদি বাবা মা ছেলে মেয়ের সঙ্গে একটু এই বাংলাতে কমিউনিকেট করার চেষ্টা করে। কিন্তু কোনো মা বাবার ধারণা ছিল আমাদের সময়ের কথা বলছি, না 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 ইংলিশে বলো, নইলে ওদের ইংলিশটা আসবে না, শিখতে পারবে না ভালো করে। কিন্তু আমাদের তা হয়নি, আমরা বাড়িতে বাংলা, বাইরে ইংলিশ। না, এখানে একটা মিক্সড ইউজ হতো। জানিয়েছি যখন আমি প্রথম এসেছিলাম বেড়াতে, তখন এক ভদ্রমহিলা ছোট বাচ্চাকে বলছেন, সোহেল সিট করো না, সিট করো স্ট্যান্ড করো। এটা হয়েছিল। ওই বাংলাদেশি হ্যাঁ, বাংলাদেশে আবার তোমার তখন বাংলাদেশের যেটা সৃষ্টি, সদ্য সৃষ্টি হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা জিনিসটা মিস করলাম, কি বলে বলতে সোহেল? সোহেল ছেলে না। ভদ্রমহিলা খুব ভালো, ভেরি মডার্ন লেডি মুসলিম ফ্রম মহিলা। বাংলাদেশ, বাংলাদেশি মুসলিম। সেটাও বাংলাদেশ বললো বলে, নইলে আমি বাঙালি মুসলিমই বলতাম। সোহেল ছোট বাচ্চা 5 বছরের, সিট করো না, স্ট্যান্ড করো। সোহেল ইট করো। আমি বললাম, বৌদি আপনি কি করছেন? ও তো মহামূর্খ তৈরি হবে। আপনি একটা ভাষায় কথা বলুন না, ওয়াটার ইংরাজি ভালো হইতে হইব। আমি ওই ভাষাতে বলছি, আর মেবি আই এম রং। ওয়াটার ইংরাজি ভালো হইতে হইব। মিসেস মজুমদার আপনি বুঝতে পারবে না। ও এখন থেকে ইংরাজি শিখবে, তাহলে ও অনেক উন্নতি করবে। আমি বললাম, ও এখন থেকে ইংরাজি শিখিতেছে এখন হইতে, এবং খুব উন্নতি করবে। আমাকে এটা বলেছিল হুম, আমাকে ইংরেজি বলেছিল যে জায়গা। হাউসওয়াইফ হুম। না কি যেন বলে ওটাকে হেলথ ভিজিটার বাচ্চা দেখতে আসে। আচ্ছা আমার বাড়িতে আমি বলছি বাংলা, ও বলছে বাংলা, আর টিভিতে চলছে হিন্দি, তখন হতো না হিন্দি সমস্ত সব চলছে। আমার ছেলে বিবিসি দেখছে, বাচ্চা ছেলে ছোট 2.5-3 বছর বয়স। ও এসে বলতে আচ্ছা কম্বিনেশন অফ 3 ল্যাঙ্গুয়েজ, ডু ইউ রিয়েলাইজ যে কি হবে তোমার বাচ্চা? আর আমি দেখো আমি বাংলা বলা বন্ধ করবো, কারণ আমি বাংলা বলা বন্ধ করলে আমার ছেলে বাংলা শিখবে না। ওকে, আমার ছেলে বিবিসি দেখছে, ইংলিশ শিখে যাবে, কারণ ওটার মাদার টাং হবে। আর হিন্দি আমি দেখতে পছন্দ করি, হিন্দি আমি দেখবো। আলটিমেটলি যেটা দাঁড়ালো, ছেলে কিন্তু বাংলা বলতে শিখলো, যেহেতু আমরা কোনোদিন বাংলা বন্ধ করিনি। কন্টিনিউয়াসলি বাড়িতে বাংলা বলে গেছি, কিন্তু সে বাংলা বলে গেছে, সে বাংলা বন্ধ করেনি, সে যার জন্য বাংলা বলছে। আচ্ছা হয়তো দেশের মতো বলে না, কিন্তু ভালো বাংলা বলে, মানে ওখানে বাচ্চা হওয়ার পর বড় হওয়ার পর। ততদিন ভাবে হিন্দি তাকে পুশ করে করে যে হিন্দি জানে না, এখন আবার হিন্দি সিনেমা আমি দেখছে, এখন হিন্দিও বড় করে বলতে পারছে। তো কিন্তু ল্যাঙ্গুয়েজ আমার যেটা মনে হয়, যেটা তুমি বললে, ল্যাঙ্গুয়েজ কিন্তু শিখলে কিংবা বললে অটোমেটিক্যালি হয়ে যায়। মিক্সড ভাষায় কথা বলা শিশু হ্যাঁ, সমাজের সঙ্গে ইটস এ ক্রিমিনাল অফেন্স। আমরা বৌদিকে ডেকে নিয়ে, কারণ আমি এরপর ওদের কাছ থেকে শুনবো। আমি একটা কথা বলছি, কলকাতার ভারতে, মানে আমাদের ভারতে আমাদের ইংরেজি কিন্তু বলতেই হবে। ইংরেজি যদি না আপনি বলেন তাহলে কিন্তু মুশকিল আছে, মানে স্ট্যান্ডার্ড ছোট হয়ে যাবে। কলকাতার কথা বলছি। একদম। কোথায় গেছিলেন মিস্টার বচ্চান? মর্নিং একটু মার্কেটিং করে এলাম। এবার মার্কেটিং এর কনসেপ্ট, মার্কেটিং শব্দটাই আলাদা। মর্নিং একটু মার্কেটিং গেলাম। কোথায় গেছিলেন? মার্কেটিং করতে। বাজারে দিল্লিতে বাজারই বলি আমরা, মার্কেটিং জানি না। মার্কেটিং কথাটা তো একটু বিপণন আলাদা। যদি ইংরেজি বলতে হয় সব কিছু করতে হবে। কিন্তু আমরা কিন্তু বলি মর্নিং এ মার্কেট করতে হবে। আপনার মানে ইংরেজি আমাদেরকে বলতেই হবে, যাতে আমাদের করতেই হবে। ছোটদের কাছে যাওয়ার আগে, মানে নতুন প্রজন্মের কাছে যাওয়ার আগে একটা কথা বলো, দ্বিজেন্দ্রনাথ রায় একটা বড় সুন্দর কবিতা, সেটা হচ্ছে আমরা বিরাট পেটটা সবাই, আমরা সাহেব সেদিক সবাই,
আমরা বিলেত পেটটা কবাই, আমরা সাহেব সেরেছি সবাই, আমরা বিলিতি ধরনের হাসি, আমরা ফরাসি ধরনের কাশি, আমরা পা ফাঁক করে সিগারেট খেতে বড্ডই ভালোবাসি, আমরা বিলেত পেটটা কবাই। তো আমরা বিলেতে না গিয়েও বিলেতি হওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছি এবং তার পরিণতি হচ্ছে এখন যে বিলিতি না গিয়ে আমরা বিলেতি হয়ে গেছি। আপনি এখানে খবর শুনেছেন আজকাল? সরি, আজকে এখন যে কলকাতা শহরে যে খবর বলে যারা, আপনি সেটা শুনে দেখবেন, আর আপনি বাংলাদেশের কোনো খবরের চ্যানেল শুনে দেখবেন, যখন সেখানে আর্টিস্টরা কলকাতা থেকে যাচ্ছে এবং সেখানে যখন অ্যাঙ্কারিং করছে মেয়েরা কি ছেলেরা বসে, তাদের অ্যাঙ্কারিং শুনবেন অতি মানে ভেরি ভেরি নাইসলি ইন আ বেঙ্গলি ওয়ে দে আর ডুইং অ্যাঙ্কারিং। আপনি যখন কলকাতার জিনিস শুনবেন, আমি আপনাকে বলছি, আপনি অ্যাঙ্কারিং শুনবেন বৌদি, বাংলা তো নেই, বাংলার মধ্যে ইংরেজি আছে, হিন্দি আছে, ভোজপুরি আছে, কি যে আছে কেউ বুঝতে পারে না। এবং পুরোনো আমলের যারা অ্যাঙ্কার হয়েছে টিভি আর রেডিওর, তাদের ইন্টারভিউ আমি দেখলাম কয়েকদিন আগে, তারা বলছে যে আমরা বুঝতে পারি না যে কি করে কলকাতা শহরের টিভি চ্যানেল আর রেডিও চ্যানেল এই ধরনের অ্যাঙ্কারিং কে অ্যাকসেপ্ট করে, বাট ইটস কমপ্লিটলি ডিস্টর্টেড না। এখন যা নষ্ট হওয়ার একদম হয়ে গেছে। কিন্তু যেরকম সৌরভ গাঙ্গুলি বা ওই মহিলা যে 5 বার বিয়ে করেছে সিনেমা তারা যেমন অপরাধ নেই রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জি এই মেয়ে মেয়ে বাংলা ও কিন্তু ভালো বলে, কিন্তু আপনি দেখবেন না ও কুইন্টাল কুইন্টাল চাল বলে জল 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 জমেছে। বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশে যে কোনো অ্যাঙ্কারিং জল কোনোদিন বলবে না, যে কোনো ওরা পানি বলবেই, জল খাবার বলবে না, নাস্তা বলবেই, স্নান করতে যাওয়া বলবে না, গোসল করা বলবেই। আমাকে একটু মিস্টার জল, আচ্ছা আমরা সৌরভের কাছে, সৌরভ কি বক্তব্য তোমার? সৌরভ ছোট ছোট এইবার বাঙালি তিনটে জিনিস নিয়ে কথা হচ্ছে, ভাষা, ভাষা, সংস্কৃতি এবং হচ্ছে গিয়ে সাহিত্য। তো এর মধ্যে বাঙালি হিসেবে তোমার কি মতামত? কোথায় আছি আমরা? আমার কাছে মনে হয় যে বাঙালি আমরা আমাদের যে লাইফস্টাইল এটা থেকে অনেক কিছু শেখার আছে। বাঙালিতে কোনো লাইফস্টাইল আমাদের দৈনন্দিন জীবন, অবশ্যই দৈনন্দিন জীবন, খাওয়া দাওয়া, আচার আচরণ, কালচারাল প্রোগ্রাম, খুবই ভালো বললো, খুবই ভালো। এগুলো থেকে আমরা আসলে শিখতে পারি। এখন এটা যারা জোর করে আর কি শিখতে চায় না, তারাই আর কি বাংলাটাকে নষ্ট করতেছে। কিন্তু আমরা যদি নরমালি আমাদের কালচারটার সাথে সবসময় অ্যাডজাস্ট করে চলি, আমরা মনে করি বাংলাটাকে ধরে রাখতে পারবো। যদি তুমি একটা উপায় বলো কিভাবে নরমালি কিভাবে এই যে যেমন আমাদের পূজা, বাঙালি খাবার দাবার বাঙালি খাবার দাবার বলতে যেমন এই যে পান্তা ইলিশ, আমি খাই শুটকি মাছ, আমার একটা opinion আছে। আচ্ছা শুনবো। এই তো তুই যেগুলো বললি সেগুলো আমি ভাই করে দিই ওটা মিশ্রণ, দুই বাংলা মিশ্রণ। হ্যাঁ, এটা আমাদের পূর্ববঙ্গের হয়তো আমরা বলতেছি, আমরা অনেকেই পান্তা ভাত খাই, এখনো খাই, এবং সেটা দৈনন্দিন বিভিন্ন, আমরা চৈত্র মাসে আমডাল খাই, সবকিছু একটা সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে এবং সিজনের সাথে এটা আমাদের শরীরের সাথে যায় এবং এটা আমাদের বাঙালি কালচারের একটা পার্ট। তো এটা পূর্ববঙ্গে আমরা পূর্ববঙ্গ থেকে এসেছি। পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, না দাদা, পান্তা ভাত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তো আছে। পান্তা ভাত বিরাট ভাবে হ্যাঁ নেই, পান্তা ভাত খাই আমরা, পান্তা ভাত আছে এবং পান্তা ভাত খাওয়া হয়। হ্যাঁ, অনেক জায়গাতে হয় না, কিন্তু রিসেন্টলি হচ্ছে অস্ট্রেলিয়ান যে মাস্টার শেফ অনুষ্ঠানটা হয়, সেখানে অস্ট্রেলিয়ান মাস্টার শেফ মানে আমার মাস্টার শেফ একটা প্রোগ্রাম, বিখ্যাত একটা প্রোগ্রাম, সেটা অস্ট্রেলিয়া না, আমি সেটা ইন্টারন্যাশনালটা বলতেছি, যে ইন্ডিয়াতে তো পরে আসছে অনেক পরে আমরা যখন দেখি, বাট এটা ইউএসএ তে ছিল, অস্ট্রেলিয়াতে আসছে, তো এটা অনেক বড় আকারে হয়। তো অস্ট্রেলিয়াতে যেটা হয়েছে মাস্টার শেফ, সেখানে আমাদের
আমাদের বাংলাদেশ থেকে একজন পার্টিসিপেট করছে এবং সে উনি কি মানে চ্যাম্পিয়ন হয়েছে পান্তা ভাতের রেসিপিটা উনি কোন মানে ধর্মে? মুসলিম হ্যাঁ, ধর্মটা বাঙালি। ধর্মটা ইয়ে, বাঙালি এখানে খাবারের বাংলাদেশি মধ্যে পান্তা ভাতটা হিন্দু মুসলমান দুই ধর্মের লোকের লেখা। কম বেশি হ্যাঁ, হিন্দু পান্তা ভাতটা হচ্ছে গিয়ে একটা আঞ্চলিক খাবার আঞ্চলিক। এবং এটা হচ্ছে গিয়ে পুরুলিয়া, বাঁকুড়া, যে সমস্ত গরমের দেশ আছে সেই সমস্ত জায়গায় আসানসোলে হয়তো বৌদিরা আসানসোলে আমরা জল খাবার হিসেবে খাই মানে হ্যাঁ, এটা স্পেশালি আমরা গরমের দিনে বেশি গরমের দিনে বেশি খাওয়া। যেমন আমার আমার শাশুড়ি শাশুড়ি মা শরবত গরমের দিনে তার হচ্ছে কমন খাবার ওরা রাগ করে তার ছেলেরা বলে যে তুমি পান্তা ভাত খাবা না মানে শরীরের জন্য ভালো না এটা না ওটা না কিন্তু গরমের দিনে আমার শাশুড়ি মা পান্তা ভাত ডালের বড়া পান্তা তার ভাতটা খুব কিন্তু পছন্দ। শরীরের জন্য ঠান্ডা ভালো। হ্যাঁ, আর ভালো। আমার ভাবে যে সায়েন্টিফিক ব্যাখ্যা আছে এটার ভিতরে। নিশ্চয় রাইসটা যখন ফার্মেন্টেড হয়ে যায় এর মধ্যে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস চলে আসে যেটা আমাদের দেহের জন্য আমাদের যে নরমাল ব্যাকটেরিয়া প্রোবায়োটিক যেগুলো আমরা টাকা দিয়ে কিনে খাই এটা যখন আমরা কেন? benefit পাচ্ছি। আমি কয়েকদিন আগে বানিয়েছিলাম এখানে আমি দেখলাম একটা খেতে বলছে আমার বাসায় আমি যেটা খাই খেতে বলছে আমার বাসায় আমি এখানে ইউকেতে আমি আমার বাসায় সামারের সময় আমরা সামার খাই। আমরা রাখি আমি ইন্টেনশনালি রাখি আর ভাতটা রেখে দেই জল দিয়ে পরের দিন খাবো বলে কারণ আমি জানি যে ওদের দুজনে পেটের সমস্যা থাকে ওইটা লাগে আমার এই যে তুমি ভাষা কথাটা ইউজ করলে এটা কি এই কথাটা কি পূর্ববঙ্গের বেশি চলিত না পশ্চিমবঙ্গেও আছে? আমি বুঝতে পারলাম না দাদা ভাষা 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 পূর্ববঙ্গের ভাষা আমি ভাষা, language ভাষা ভাষা। ভাষা বয়াটা দন্ত বন্ধু সয়াটা। তুমি আচ্ছা ভাষা তুমি একটা পোস্ট বাড়ি। করেছিলে আচ্ছা এটা তাহলে পূর্ববঙ্গের আমরা উত্তর ভাষা ভারতাময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এটা না যেটা না আমাদের না ভাষা ভাষা আমাদের আবার আমি আরেকটা বাস- কনসেপ্ট আছে ভারতে ভাড়া ভাড়া বাড়ি বাড়ি হয়তো ভাষা নিয়ে আসছে আমি সৌরভকে জিজ্ঞেস করি না, সৌরভ তোমার কি মতামত বলো? কোন ব্যাপারে? একবার অনেক হয়ে গেছে সেটার আপনার না সেটা কেন? সৌরভ এরপর থেকে তুমি আসবে না এখানে। একবার বাচ্চা ছেলে এই ব্যাপারটা আসলে অনেক বড় একটা কনসেপ্ট মিশন যেটা শুরু করছিল শেষ করে আমি এই ব্যাপারটা কি এক সময় অনেক দেশপ্রেমিক ছিলাম এখন আর নাই দেখি সেটা অনেক বড় কারণ হ্যাঁ, আর অনেক কারণ। বাঙালির যে ব্যাপারটা তারা যে সংস্কৃতিতে আর ধর্মে আসি আমি ছোটবেলায় কোথাও এক জায়গায় পড়ছিলাম আমাদের যা আছে সেটাই হচ্ছে সংস্কৃতি আমরা যা ধারণ করি সেটা হচ্ছে আমাদের ধর্ম এটা আমাদের কোনো একটা পাঠ্য বইতে আমি কোনো একটা পড়ছিলাম এখন তার মানে কি আমাদের যা আছে সেটাই সংস্কৃতি হোয়াট ডাজ দ্যাট মিন এই যে আমি কথার মধ্যে বাংলা ইংলিশ মিলাই নিয়ে আসতেছি এটা আসলে বাঙালি সংস্কৃতির সাথে যায় না কিন্তু সময়ের বিবর্তনে আমরা চাইলে পরেও 1 ঘন্টা এক নাগারে বাংলা ভাষায় কথা বলতে পারি না এখন এটা কি হচ্ছে যে আমার জায়গা থেকে আমি হয়তো বললাম যে আমরা 1 ঘন্টা বলতে পারি না এখন আমি যখন পশ্চিম বাংলার সাথে কম্পেয়ার করব হয়তো এই ব্যাপারটা এমন হয়ে যাবে যে আমি 1 মিনিট এক নাগারে বাংলা ভাষায় কথা বলতে পারি না সেটা হয়তো আমি থাকি নাই আমি যাই নাই আমি মিশি নাই কিন্তু তারপরেও হয়তো আপনাদের কাছ থেকে শুনে বা আমার যারা বন্ধুরা আছে তাদের সাথে শুনে এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে ভারতের স্বাধীনতা যেটা 1947 সালে সম্ভবত এটা আমি ইতিহাস এত খুব একটা ভালো জানি না সম্ভবত বলতে আমি বললাম ইতিহাস আমি খুব একটা ভালো জানি না আপনি একটু পরের টিপ শুনেন নাই প্রথমে শুনতে বলছেন। যাই হোক এই স্বাধীনতা হয়েছিল সমঝোতা বিষয়ক বা নেগোশিয়েট আমরা যদি বলি আর সেইখানে বাংলাদেশের স্বাধীনতা 1971 সালে 16 ডিসেম্বর এটা আসছে কিন্তু অনেক বড় ত্যাগ স্বীকারের মাধ্যমে সুতরাং আমাদের ওই জায়গাটায় ভাষার প্রতি বাঙালিয়ানার প্রতি দরদটা অনেক বেশি কারণ আমাদের অনেক বাংলা ভাষার প্রতি এটা আমার একান্তই ব্যক্তিগত মতবাদ আর এই জন্য হয়তোবা যতদিন বাংলাদেশ থাকবে বাঙালি বা বাংলা ভাষা কিছুটা হলেও টিকে থাকবে একান্তই আমার ব্যক্তিগত এটা মতবাদ কি এই জন্য তুমি বলছো যে তোমাদের স্বাধীনতার বিষয়বস্তুই ছিল বাংলা ভাষা? হ্যাঁ হ্যাঁ আমার 1952 সাল থেকে প্রথম আন্দোলন যেটা হয়েছিল বা প্রথম যে 144 ধারা জারি করে আমাদের যে কিছু সাধারণ মানুষ মারা গেল এটা শুরু হয়েছিল এই ভাষা আন্দোলন দিয়ে এবং পৃথিবীতে একমাত্র জাতি অবশ্যই বাঙালি সেটা ওপার বাংলা হোক বা এপার বাংলা হোক হোয়াটএভার একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে তারা কিন্তু বাঙালি এখন ওপার বাংলায় যেমন নেতাজিকে আমি সম্মান করি এপার বাংলায় বঙ্গবন্ধুকেও আমাকে সম্মান করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে নিশ্চয়ই। কিন্তু বঙ্গবন্ধু প্রথমে মুসলিম লীগ প্রথম স্বাধীনতা করে দেশে যাচ্ছিলেন তখন তো ঠিক তিনি প্রথমে কলকাতাতে যাচ্ছিলেন এবং আমি ওকে দেখেছি মানে
ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দিয়ে যাচ্ছে তখন প্রথম লেকচারটা কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দিয়ে দিলেন। আমি যে লেকচার শুনেছি তা ওখানে তখন হেমন্ত মুখার্জি এসেছিলেন গান গাইছিলেন আর অংশুমান আমরা তোমার শান্তি প্রিয় শান্তি মনে আছে গানটা আমার। মুজিব তুমি এগিয়ে যাও, আমরা তোমার পিছে আছি। আর মুজিব তুমি আগে গিয়ে বলো, আমরা হ্যাঁ, বঙ্গবন্ধু যখন স্বাধীনতার পরে বাংলাদেশের স্বাধীনতার পরে যখন এদিকে আসতেছিলেন পাকিস্তান থেকে, তখন তার প্রথম যে ল্যান্ডিংটা সে করে ইন্ডিয়ায়, এবং তখন সে প্রথম যে ভাষণটা দিতে যায় সে ইংলিশ এবং হিন্দিতে দিতে চাচ্ছিল, কিন্তু তৎকালীন বাঙালি বলছিল যে না, বাংলায় তুমি বলো, তুমি বাংলার মানুষ, তুমি বাংলায় শুরু করো। এটা কিন্তু বাংলাদেশ আছে বলে, বাংলাদেশ আছে বলে বাঙালির অনেক কিছু এখন বেঁচে আছে। যদি বাংলাদেশ না থাকতো, বাঙালির বাংলা ভাষাই থাকতো না। ভাষায় থাকতো না, বাংলা একটা ভাষাটাকে ছবি, একটা বাংলাদেশি ছবি ভাষায় থাকতো, তাতে একটা মাছের ছবি, আর একটা শুকনো বাঙালি আমরা একটা জঙ্গলে মাছ ঘুরছে, আচ্ছা, এবারে আমরা একটু এগোই। এবার হচ্ছে কি দ্বিতীয় যে জিনিসটা বিশুট এবং সমালোচনা আমরা করলাম, বাঙালির কালচার, তারপরে আরো সাহিত্য। বাঙালি কালচার বলতে এক কথাতে আমরা যদি বলি আমি বাঙালি কালচার নিয়ে এক কথায়, তখন ট্রেনে করে যাচ্ছি, পাশের লোকটা জিজ্ঞেস করলো আপনাদের বাঙালিদের কালচার, তাহলে আমরা কি বলতে পারি যে বাঙালিদের কালচারটা কি, ধর্মের নির্বিশেষে বাঙালি কালচারটা কি? আমি যে ছোটখাটো জিনিস যেগুলো আমার কাছে মনে হয় যে কালচার, যেমন কিছু জিনিস হচ্ছে খুবই মাইনর, বাট আমার কাছে মনে হয় যে এটা আমাদের কালচার বা সংস্কৃতি। এই যে আজকে আমরা এখানে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, এই যে হাত দিয়ে মেখে হাতে করে খাওয়া ব্যাপারটা, এই রুমের ভেতর যে কমফোর্ট জোনটা আমাদের আছে, কারণ আমরা জানি আমরা সবগুলো বাঙালি মানুষ, সবার কালচার সেম, এজন্য আমরা জানি যে এখানে আমাকে ডিসরেসপেক্ট করার বা আমাকে জাজ করার কেউ নেই। এই জিনিসটা আমরা বাইরে যখন কোনো রেস্টুরেন্টে বসি এদেশে, এটা আমরা কখনো করবো না। মানে আমার সাবকনসিয়াস মাইন্ডে থাকে যে না, আমি হচ্ছে যে আমি ব্রিটিশের সাথে আছি এখানে। তো এই যে একটা কমফোর্ট জোন যেখানে আমি আমার কালচারটা সেলিব্রেট করতে পারি, সেটা হোক ছোট জিনিস বা একটা বড় জিনিস, এটা একটা হচ্ছে কালচারাল ইন্ডিপেন্ডেন্স। বিরাট ভালো ডক্টর প্রবলেম ইজ দাদা আমরা মানে দিনে দিনে হচ্ছে সংকর জাতি হয়ে যাচ্ছি, মিক্সার। এবং আমরা মনে করি যে আমরা এখন যে জেনারেশনটা আছে, আমাদের এই জেনারেশনে এরপরে আসলে বাঙালি জাতি থাকবে না, কারণ আমরা আসলে আমরা বাংলা ভাষা নিয়ে যতই আগাতে চাই লাভ নাই, জব নাই তো আমাদের। যে আমাদের দাদা যে বলতেন, আমাদের দাদা আমাদের থেকে প্রায় 2 থেকে 3 বছরের বড়, আমরা আসলে বাংলা ভাষা নিয়ে কোনো দেশে গিয়ে কোনো জব পাবো না, কিছু করতে পারবো না। আমাদের কি লাগবে? ইংরেজি। না, সেটা তো স্কিল। হ্যাঁ, স্কিল অবশ্যই লাগবে, কিন্তু আমরা যে বাঙালি সংস্কৃতি ধরে রাখার জন্য যে বাংলা ভাষাটা আমাদের প্রয়োজন, সেটা তো আমাদের রুট, ওটা তো ধরে রাখতে হবে। পাচ্ছি না তো। না না, আমি স্কিল, আমি বলছি যে আমরা বলছি যে আমি যে পর্যন্ত আছি এই পর্যন্তই, আমাদের পরের জন্য আমি আমার পরের প্রজন্মকে কেন দেব না? আপনি দিতে পারবেন না, আপনি দিতে পারবেন না, না। আমি তো তাহলে একটু না না পারবে, পারবে। আমি পরিপূর্ণভাবে আমার মেয়েকে দিতে পেরেছি। আমি তো বিশ্বাস করি। ওইটা আগে ছিল, না এখনকার ব্যাপারটা এটা ডিফারেন্ট নয়, এটা জেনারেশনের আগে চালু নয়। আবার আমার থেকে যারা 20 বছরের বড়, তারা নিজের ছেলে মেয়েকে মানে হ্যালো পরে যে বাংলায় নমস্কার, আমি এটাই বলতে সেটা চাচ্ছি। শেখানি। 20 বছরের বড় তারা আমার থেকে। দেখুন ডুয়ে, কিন্তু আমার মেয়ে তো এটাই বলতে এখনো চাচ্ছি। দিদি বলে মুখনিসৃত লাভা। আমাদের আশেপাশে আসলে যে সকল সিনারিও ক্রিয়েট হচ্ছে, এইটার জন্য আমাদের ঠিক আসলে কথা এই বলছো, জিনিস there is no job, there is no resource, there is no এদের backup, বাংলাদেশ and there is no support. সাপোর্ট, বাংলার জন্য কোনো সাপোর্ট নেই। এর মধ্যে বাঁচিয়ে রাখতে হবে। এটা একমাত্রই মানে এটার জন্য আমরাই দায়ী, কারণ এই আমি যদি শুধু কার্ডিফের কথাই বলি দাদা, কার্ডিফের মধ্যে যদি আমি বাংলা ভাষাটা শেখানোর, আপনি যদি আজকে বলেন যে আমি বাংলা ভাষা নিয়ে একটা ক্লাস করাবো, যেটা আপনি ম্যাথ ক্লাস যেরকম করেন, কয়জন পাঠাবে ছেলে মেয়ে? কেউ পাঠাবে না। আমার পাশে ছিল না। আগে ছিল। এটা হয়তো তুমি যেটা বললে, এটা আমি আক্ষরিক অর্থে করেছিলাম। আমার ছেলে যখন ইয়ার 2-3 তে পড়তো, তখন আমি এখানে একটি পুজো কমিটির সঙ্গে জড়িত ছিলাম। আমি ওর পুজো কমিটির থ্রুতে যারা যারা মেম্বার সবার কাছে ইমেল পাঠিয়েছিলাম যে আমার নিজের সময় আমি মানুষকে বাংলা শেখাবো। সবাই বলেছিল যে আমার ছেলেমেয়েরা এই জন্য যেতে পারবে না, তার কারণ হচ্ছে যে এনগেজমেন্ট আছে, কেউ জুডো শেখে, কেউ ক্যারাটে শেখে, কেউ ভায়োলিন শেখে, কেউ নাচ শেখে, এক্সেট্রা এক্সেট্রা। বাংলা সেটা তোমার প্রাইভেট অ্যাফেয়ার হবে।
Exactly. ওর নিজের সন্তানকে আমি শেখাবো। মানে আমরা একটা আমি ইন্ডিভিজুয়ালি মনে যদি করি। স্টেপটা নেই, নিজের ঘরের থেকে শুরু করলে আস্তে আস্তে বাইরে যাবে। নিশ্চয় কিন্তু আমাদের বাসার এখানে রিভার সাইডে ইসলামিক ইনস্টিটিউট না আর অ্যারাবিক ইনস্টিটিউট না, আমাদের বাসার একদম কর্নারটাতে, আমার পাশের গলিতে ওই ইনস্টিটিউটটার সামনে খুবই ছোট, মানে একদম হয়তো 2 রুমের টিন শেডেরই একটা বিল্ডিং এর মতো। 3-4টা আছে এরকম। আমি শুধু একটাই বললাম, আমি 3-4টা আছে। এটা তারা appreciate অ্যারাবিক করতাম। শিখছে, এটা appreciate তারা করতাম। হচ্ছে যে যে জেন্টস দেশে কেমন হোক, আছে? আমাদের যেমন সংস্কৃত শুধু আছে। তুমি এটা বলো যে চাঁদপুরে আমাদের অফিস ছিল, সেখানে প্রত্যেক শনিবার তুমি যদি যাও তুমি গাড়ি রাখতে পারবে না। সেই ওইখানে শিখতে ওরা গাড়ি পার্ক প্রায় করে 150 বাচ্চারা। জন থেকে 160 জন বাচ্চা ওখানে করে এট আ টাইম 2 ঘন্টার মধ্যে, যাদের বাবা মা গাড়ি ওখানে পার্ক করে ছাড়ে বাচ্চাকে নিয়ে যায়। তুমি কটা বাঙালিকে দেখবে যে তার মধ্যে টেনেসিটি আছে যে বাচ্চাকে নিয়ে যাবে করাবে, কেউ করাবে না। আচ্ছা আমরা সংস্কৃতিতে ফিরে যাই। দাদা বৌদি সংস্কৃতির ব্যাপার কি বলছেন? সংস্কৃতি বলতে কি, বাংলা সংস্কৃতি বলতে কি ধরে রেখেছে কিনা আর পালন করছে কিনা, ফিউচার কি হতে পারে? কোনো কথা বলা এমন ধরে রাখার কোনো তাহলে তুমি প্রথমে ড্রেস দিয়ে বলবে? যেখানে দেশ হতে পারে, এখানে হতে পারে। সংস্কৃতি বলতে আপনি নিজের সংস্কৃতি বলতে কি বোঝেন? না না, সংস্কৃতি বলতে আমি এটাই দেখবো যে সেটা মূলত ভারতবর্ষের ইতিহাস, বাংলার ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস। আমরা আলাদা নই। তুমি বলছিলে না যে আলাদা আলাদা, নো, একেবারে আলাদা, আমরা এক। আর আমি যেটা মানে আমার যদি কাউকে শেখাতে হয় বা আমি আমার মেয়েকে ভারতবর্ষের ইতিহাসই বলছি। না আমি বলেছি একদম। ভারতবর্ষের তো আছে, হ্যাঁ, সেই সংস্কৃতি বাঙালি সংস্কৃতি বলছি। যেটা আমাদের ছিল। বাংলার সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি বলছি। যে বাঙালি সংস্কৃতির মধ্যে আমি যেমন বলছি, যদি আপনারা হয়তো অনেকে করেছেন অনেকে করেননি, আমাদের মধ্যে ছিল নীল ষষ্ঠী, আমাদের মধ্যে ছিল ইটু পুজো, হ্যাঁ, আমাদের মধ্যে ছিল গোটা সেদ্ধ, আমাদের মধ্যে ছিল 12 মাসে 13 তেরো পার্বণ। পার্বণ ছিল। এবং তখনকার দিনে মায়েরা, দিদিরা, দিদিমারা গোল হয়ে বসতেন, বসে একটা এই যে নীল ষষ্ঠী, ইটু পুজো, এই পুজোর সময় ওনারা বই থেকে একটু কথা করতেন, বাড়িতে খাওয়া হতো। আমরা যারা বাচ্চা থাকতাম পাশে বসতাম, জিজ্ঞেস করতাম, জানতাম, কিছু কথোপকথন হতো, কিছু এক্সচেঞ্জ হতো। সরস্বতী পুজোর দিন পরের দিনে গোটা সেদ্ধ হতো, বাড়িতে চুলা বা উনুন বন্ধ থাকতো, গোটা সেদ্ধটা আমরা খেতাম। আগের দিন মানুষ হতো। এই জিনিসগুলো কিন্তু আমাদের দিক থেকে, আমাদের জীবন থেকে আস্তে আস্তে চলে গেছে। হ্যাঁ, সব কিছু চলে গেছে, আমরা সব পালন করি না। আমি বিশেষ করে বাড়িতে এখনো করা হয়। হ্যাঁ, নিশ্চয়ই করা হয়। আমি বলছি আমরা ধরে রাখতে পারিনি, এখানে এসে ধরে রাখতে পারি। আমার যখন শৈশব ছিল এগুলো আমার মাকে করতে দেখেছি। ঋতু পুজো, কার্তিক যায়, অগ্রহায়ণ আসে, ইতুরা পাটে বসে, সব এগুলো রেগুলার। তো এইগুলো আমরা আমাদের বাচ্চাদের আমরা বলতে পারিনি বা এটা বাংলাটা যে এইগুলো তুমি এটা চলে গেছে। আরেকটা জিনিস যেটা আমাদের বাঙালি, যেটা একটা ওতপ্রোত কালচার ছিল, বাঙালি যেটা ওতপ্রোত কালচার ছিল, সেটা ছিল সত্যনারায়ণ পুজো। না, ওটা ওরা এখনো জানে। যেটা কম বেশি সমস্ত লোকের বাড়িতেই, আমি কালচার এই জন্য বলছি, এই সত্যনারায়ণ পুজোটা একটা ছিল, আমাদের একটা গেট টুগেদার ছিল। যে সত্যনারায়ণ পুজোতে নিয়ম ছিল কাউকে নেমন্তন্ন করতে হবে না। তুমি যদি জানো যে কারোর বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে, তুমি পৌঁছে যাবে। হ্যাঁ, তুমি পৌঁছে যাবে, এবং পৌঁছে গিয়ে তুমি কিছু না, একটু সিন্নি খাবে, খাবার খাবে, কেমন আছেন বলবে, চলে আসবে। তো এই নিয়ে একে অন্যের সঙ্গে যোগাযোগ হতো। এই জিনিসটাও আমাদের জীবনে কমে গেছে। তো বাঙালি হিসেবে আমাদের পুজো, আমি সৌরভের কাছ থেকে শুনবো, আমার মনে হয় যে একমাত্র রয়ে গেছে দুর্গা পুজো কালচার। সরস্বতী পুজো, দুর্গা পুজোটা হয়, লক্ষ্মী পুজো, এবং বারের পুজো হয়, শনির পুজোটা আমাদের দেখি। হ্যাঁ, শনি এবং নারায়ণ পুজো। শনি নারায়ণ পুজো আমাদের বাড়িতে হতো, কমে গেছে এগুলো। কিন্তু নারায়ণ পুজোটা কমে। সত্যনারায়ণ পুজো, সত্যনারায়ণের কথা রেগুলার হয়েছে। কিন্তু আমার মনে হয় না আমরা ওগুলোকে পাস অন করতে দিতে পেরেছি। খুব কঠিন। কিন্তু আমার মেয়ে জানে সব ওইটুকু। কিন্তু আমার মেয়ে কি, তার সে যদি কখনো বিবাহ করে, নিজের সন্তানকে বলতে পারবে? সময়ই পাবে না, দেখবি ওটাই। তোমার কি বলো? পুজোর ব্যাপারটা এটা খুব স্বাভাবিক, যে কোনো সংস্কৃতি, যে কোনো সংস্কৃতির ক্ষেত্রে। এখন এই সংস্কৃতির এই ব্যাপারটা নির্ভর করে আসলে কোন দেশে কোন জনসংখ্যা বেশি। এখন যারা মেজরিটি, তাদের ওইটা বেশি পালন করা হবে। এখন যেটা মাইনরিটি, সেটা ওইটা পালন করা হবে। এখন স্বাভাবিকভাবেই এখন
ভারত তো আমাদের কাছে তীর্থস্থান। এখন আমরা গঙ্গা স্নান করতেও ভারতে যাই, সুযোগ পেলে পরে একটা ঠাকুরের মুখ দেখতে গেলেও ভারতে যাই। সুতরাং স্বাভাবিকভাবেই ভারতে যতটুকু পুজো হবে অর্চনা হবে এরকম ভারত বাংলাদেশে হবে না, আমরা এক্সপেক্ট করতেও পারি না। তারপরেও এখন ওই যে বাঙালি হিন্দুরা দেখবেন, আমার যেটা মনে হয় এরা কিছুটা সাহসী আবার কিছুটা ভীতু, একটা একটা সংমিশ্রণ। সাহসী হইলেও সমস্যা, আবার খুব ভীতু হলে পরেও সমস্যা, কারণ সে কথা বললে পরেও বিপদ, কথা না বললে পরেও বিপদ। বাংলাদেশের প্যাটার্নটা আসলে এইরকম। সুতরাং এরপরেও যে এই এই যে পূজাগুলো এখনো বাংলাদেশে টিকে আছে, এটা বিরাট ব্যাপার। হ্যাঁ, আমাদের আমাদের মানে বাংলাদেশ সারাউন্ডিংসটা যেরকম তোমরা বাংলাদেশে এর গঙ্গা মধ্যেও স্নান করতে হিন্দু আসো? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। খুব প্রচলিত। এটা যাদের সামর্থ্য আছে তারা যায়। আমাদের এখানে যেমন কুম্ভ মেলা হয়, ইন্ডিয়াতে কুম্ভ মেলাটা অনেক বড় করে করা হয়, কিন্তু আমাদের লাউন্ড আমাদের একটা লাবণ হয়। শীতলক্ষা নদীতে কিন্তু কুম্ভ মেলা হয়, কিন্তু সেটা ছোট ছোট পরিসরে। কিন্তু যদি কাউকে বলা হয় তোমাকে যদি ইন্ডিয়াতে যাওয়ার সুযোগ দেওয়া হয় অথবা তুমি শীতলক্ষা নদীতে করো, সে তো ওইটাই চুজ করবে, কারণ তার কাছে ওইটা মনে হয় যে আচ্ছা ঠিক আছে, ওখানে মনে হয় আরেকটু পূর্ণ বেশি হলো। তবে আমি কিন্তু উইদাউট ফেল স্কুল লাইফে প্রতিদিন গঙ্গা স্নান করেছি। সুযোগ, হ্যাঁ? সুযোগ। গঙ্গাধারে বাড়ি। সৌরভ, এটা আমি তীর্থস্থান দেখতে গেলাম। তোমার বক্তব্য। এই তো দাদা যেটা বললো এটাই, মানে আমাদের এখানে পূজা অর্চনা করার যে সুযোগটা ওটা ইন্ডিয়ার মতো না। এইটাও তো সো ইন্ডিয়াতে পূজা অর্চনা হয় বলেই আমরা দেখা গেছে প্রত্যেকেই যায়, প্রত্যেক সন্তানরাও চায় বাবা মাদের নিয়ে তীর্থ দর্শন করতে ইন্ডিয়া যেতে। যদি সামর্থ্য যেমন সুযোগ এই থাকে, ইন্ডিয়ার মধ্যে কি ইন্ডিয়া বের করতে না ওয়েস্ট বেঙ্গল বের করতে? পুরো ভারতবর্ষ পুরো ভারতবর্ষ। ভারতের মধ্যে অতটা আছে কি জানি না। ওয়েস্ট খুব বেঙ্গল গরম লাগছিল। আমাদের অত কেন? সাউথ ইন্ডিয়াতেও আছে। তারপর সাউথ ইন্ডিয়া, সাউথ তারপর ইন্ডিয়াতে একটু আছে। হ্যাঁ। লাস্ট টপিক হচ্ছে গিয়ে সাহিত্য। সাহিত্যের ব্যাপারে কি মতামত? বাংলা সাহিত্যের সাহিত্য হচ্ছে শহীদ তত্ত্বের ভাব। সাহিত্য যারা সাহিত্য আমাদের এই সবসময় বাংলার একসঙ্গে। ওই বাংলাটা সাহিত্য দিক থেকে আমি বলবো ওই বাংলায় হয়তো বা আপনাদের শান্তিনিকেতন, রবীন্দ্র নজরুল চর্চা এখনো কিছুটা আছে আমাদের দেশে, ছিল 2-3 বছর আগ পর্যন্ত ছিল। এখন এই মুহূর্তে এরপরে এগুলো এই নিউজগুলো আপনারাও জানেন খুব খুব বরঞ্চ আরো রিসেন্ট হয়তো মানে অ্যাডভার্সলি এটা স্প্রেড হচ্ছে, মানে আরো খারাপ ভাবে কিন্তু সাহিত্য বাঙালি সেটা- জাতীয় কবি নজরুল না? সেটা তো এখন মানুষ মনে রাখছে কিনা, কারণ তার কবরের পাশে যাকে রিসেন্টলি সাহিত্য করলো সে কোনোভাবেই ওখানে থাকার যোগ্য না, কিন্তু বাংলাদেশের আপামর জনতা বললো যে না আমাদের জাতীয় কবির পাশে তাকে সাহিত্য করবে। এটা শোনার পর আমাদের নিজেদের গায়ে কাটা দিচ্ছিল, কিন্তু আমাদের কিছু করার ছিল কিছু না। করার ছিল না। ওনার সমাধি কি ইউনিভার্সিটির মধ্যে? হ্যাঁ, আমি বলতেছি যে মানে এই যে রিসেন্টলি যে না, এটা এমন কিছু ডিসরেসপেক্ট না, কারণ আমি ছোটবেলায় যখন প্রথম গেছি তখন হচ্ছে বাবা মার সাথে ওই সমাধিটা দেখতে গেছিলাম যখন বাবা ঢাকায় পোস্টিং ছিল। তো যাওয়ার পরে কাছাকাছি পর্যন্ত যাইতে পারিনি, তখন অনেক ছোট তো। পরে বাবা আমাদেরকে নিয়ে ব্যাক করে চলে আসলো, কারণ নজরুলের যে সমাধি বেদিটা ওটার উপরে বসে ওই ইউনিভার্সিটি ছেলে মেয়েরা গাঁজা খাচ্ছে। তো একটা সমাধিতে তোমরা 30 বছর ধরে বসে গাঁজা খাও, তো সেখানে পাশে আরেকজনকে কবর দিলে আর কি বা যায় আসে? আরেক জঙ্গিরে। আরেক জঙ্গিকে স্পেসিফিকলি বলো জঙ্গি। তাহলে আর কি বা যায় আসে? নজরুল যখন কলকাতায় ছিলেন সিআইটি রোডে, তখন আমাদের গভর্নমেন্ট থেকে ওনাকে ঘর দিয়েছিল। আমি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তখন কথা বলতে পারতেন না, কিছু ফলমূল দেখা করতে গিয়েছিলাম। তখন শুভসাচীর সঙ্গে আমাদের বড় ছিলেন। শুভসাচী আমাদের কলেজেরই এক দিদিকে বিয়ে করেছিলেন পরে, দ্বিতীয় বিয়ে। শুভসাচীর প্রথম বউ যে ছিল আর কি, সে আমাকে বললেন আপনার খুব চেনা চেনা মনে হচ্ছে। আমাকে চেনা চেনা তো এরকম মনে হয় কথা মনে হয়। আমি বললাম নীলরতনে, ভদ্র মহিলা বললেন আমি নীলরতনে নার্স ছিলাম। আর নজরুলকে প্রণাম করলাম, ফল দিলাম, বিয়ে করলাম, চিনতে পারবো না, কথা তো বলতে পারতেন না। তুমি তাকালে দুটি ছোট 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 মেয়ে ছিল, মিষ্টি কাজী আর খিলখিল কাজী। এখন শুনেছি নাকি অনেক বড় বড় নজরুল গায়ক। বাংলাদেশের মানুষ তো তাদের চেনেও না, মানে আপনি যাদের কথা বললেন দাদা, বাংলাদেশের মানুষ মানে আমরা মিষ্টি কাজী আর খিলখিল কাজী হ্যাঁ, মনে হয় না এত আমরা মানে আমরা যে এত বলি আমাদের জাতীয় কবি, অথচ তার ছেলে ছেলে মেয়েদের হয়তো আমরা কেউ
চিনি না এবং জানার ছেলেগুলো চেষ্টাও তো করি আমি না। চিনি। হ্যাঁ, রোজি মানে আমি ওটাই বলছি, আপনি যেভাবে বললেন গর্ব করে যাচ্ছে, হ্যাঁ আমি তাদের সাথে দেখা করছি, মানে আমরা তো তাকে জাতীয় কবি হিসেবে জানি উপাধি না। দিছি। জানি না। কোনো সম্মান তার সে ব্যাপারে দেখো, কোনো তুমি বাধা রবীন্দ্রনাথকে নেই। জানো? অনির্বাণ সাহিত্য যেটা আগে সংযুক্ত করত সেটা নেই। বাংলা পশ্চিমবঙ্গেরও কোনো সাহিত্য নেই, মানে পড়া যায় না, এত বানান ভুল, আমি তো পারি না, আমি বন্ধ করে দিয়েছি। আর পূর্ববঙ্গের সাহিত্য আই ডোন্ট নো। আমাদের হচ্ছে যে দাদাকে যেটা বললাম, শান্তিনিকেতনের মতো যেরকম একটা সঙ্গীত চর্চা বা সংস্কৃতি চর্চার যে একটা জায়গা, আমাদের হচ্ছে বাংলাদেশে ছিল এরকম কিছু আছে, ছায়ানট বা বুলবুল একাডেমি। ছায়ানট সব ভেঙে ফেলছে। ছায়ানটের এগুলো সবই ভেঙে চুরে ছায়ানটে মানে পয়লা বৈশাখের সময় যে অনুষ্ঠানটা হচ্ছিল সেখানে বোমা মারলো। সেটা তো এখন না, তুমি তো অনেক জানো। অনেক বছর আগে, অনেক বছর আমি আগে। তো বাংলাদেশে রিসেন্ট তো বললাম বড় রিসেন্ট তো ছায়ানট ভেঙে ফেলছে না? রবীন্দ্রসঙ্গীত নাম দিলে বাবা দিয়ে দিলে। হ্যাঁ, কারণ আমাদের দেশে যে এখন বেশিরভাগ খুব বড় মানুষ রবীন্দ্রসঙ্গীত মনে করে যে আচ্ছা, হ্যাঁ ওইটা কথা দিত। তো ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে না, মোদি যেটা বললেন, বাংলাদেশে আমি দু একজনকে চিনি, যেমন হুমায়ুন আহমেদের লেখা পড়ি। বাংলাদেশের নাটকের খুব ভালো ভালো না, ভালো নিশ্চয়ই নাটক থাকবে না, আমি আর পড়ি না। হচ্ছে। বোধ আমরা প্রিন্ট মিডিয়ার লেখাটা ক্রমশ কমে এসছে আমাদের জীবনে, হুম। তাই না? বই আমরা আর পড়ি না। না, বই আমি খুব পড়ি, কিন্তু আমারটা কোথাও স্টপ করেছে, সেই জন্য আমি কিছু বলতে চাই না। আর in English literature I stopped at Fyodor Dostoevsky, Maxim Gorky. আমি তারপর আর এগোতেই পারি। ইট ইজ ভেরি স্ট্রেঞ্জ। লিও টলস্টয়, তুমি সবই লক্ষ্য করো রাশিয়ান। আর বাংলায় আমি বিমল মিত্র আর এদের পরে আর এগোতে পারিনি, কারণ এত খারাপ বাংলা লেখা তাদের। I শঙ্কর couldn't কিছু take আছে, it. শঙ্কর সুরেশ হ্যাঁ, গঙ্গোপাধ্যায়, শঙ্কর তবু টলারেবল, সুরেশ মানে বড্ড বেশি ইয়ে করতেন, কিন্তু অল রাইট। সুরেশ আর গঙ্গোপাধ্যায়। পূর্ববঙ্গের কথা আমি জানি না, বিকজ আই ডোন্ট রিড ইট। সত্যি কথা, আমি বায়াস নই, আমার ভাল লাগে না ওর পরিপ্রেক্ষিতটা। শামসুর রহমানের নাম শুনেছো? হুম, কবি, কবি। খুব ভালো। আমি নজরুলের পরে কবিতা পড়তে আর ভালোবাসি না, সোজা কথা। রবীন্দ্রনাথ সব, শরৎচন্দ্রের পরে আমি উপন্যাসের দিকে যাই না বঙ্গ সাহিত্যে, ভালো লাগে না বলে। আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী অল রাইট, বাট তো ওনার একটা বই পড়ি সব হয়ে যাবে। হ্যাঁ, ওনার মেয়েদেরকে ওঠাবে। হ্যাঁ, উনি সাহিত্যটা ভাবটা না। যেটা মানে মনের দিক থেকে না না, যেতে পারি সাহিত্যের মধ্যে। আমরা বলছি আমরা সাহিত্যটা পড়ি কিনা, সাহিত্য কোনটা ভালো কোনটা খারাপ নিয়ে না, আলোচনা তা করছি বলছি না, না। প্রচুর পড়ি, না, কিন্তু আপনি বলছেন না সেটা বলছি না। জাস্ট স্টপ, স্ট্যাগনেন্ট হয়ে গেছে। আমি যা সত্যি সেটা বলছি। তোমায় হয় না, ইচ্ছে হয় না। কিন্তু আর এখানে এত আসার সিরিয়াল পর হয়ে আমরা গেছে অতটা অত বেশি পড়ি না, কারণ আগে আনন্দবাজারে পুজোর সময় পুজোর সময় বেরোতো না, পাবে। দেখতাম, আমি তো দেখতাম, ছোটবেলায় দেখতাম। নবকল্লোল, সময়ও নেই আর ধৈর্য ধরে ইয়ে আরো কি নিতে হয়? নবকল্লোল। নবকল্লোল? হয় না। আমরা নিজেরাই পড়ছি না তো। সুচিত্রা ভট্টাচার্য সুচিত্রা ভট্টাচার্য was quite খুব good. ভালো। She was all right. এদের আর ভালো লাগে না, কি লেখে মাথা। আর প্রতিভা বসু তো ডিফারেন্ট পাথ অল টুগেদার। উনি সবসময় রোমান্টিসাইজ করতেন। আমরা কি কেউ গত এক বছরের কোনো বই পড়েছি? সরি, না, আমি ওইটা বলতে গেছিলাম যে আপনার মেইন কোশ্চেন যেটা, মানে সবই তো অন্যদিকে চলে গেছে, যে পড়ি কি না আমরা বই বা এটা। এখন আসলে অপশন এত বেশি, পড়াটা অনেক সময়ের ব্যাপার, এই সময়টাকেও এখন ইনভেস্ট করতে চায় না। যেমন হচ্ছে অনেক কিছুই আছে, যেমন সময় এবং খাটনি। এখন হ্যাঁ মুভি আকারে বের হয়ে যায় অনেকগুলো আমাদের পুরনো পুরনো, যেমন হচ্ছে দিদিরা যে হচ্ছে আশাপূর্ণা দেবীর কথা বলবো, একটা সিরিয়াল ছিল সুবর্ণলতা, জি বাংলায়, অনেক পুরনো, আমি দেখতাম ঠাম্মার সাথে, ওটা অনেক সুন্দর, কারণ ওইটা একটা স্ট্যান্ডার্ড একটা সিরিয়াল ছিল দেখার মতো। তো এই যে সিরিয়াল বা বিভিন্ন সিনেমা বা শর্ট ফিল্ম এগুলো করে ওই যে পড়ার যে একটা অভ্যাস, এটা আসলে চলে গেছে। চলে মোবাইলে গেছে, সারা চলে গেছে। হ্যাঁ, ভেরি রাইট। আরেকটা পড়াই ছিল, অভ্যাসটাও চলে গেছে। অভ্যাসটা নষ্ট করে দেওয়া হয়েছে। না, প্রথম যারাই প্রতিশ্রুতি। প্রথম প্রতিশ্রুতি খুবই ভালো ছিল, কিন্তু তার ওরা সিরিয়াল ওইটাই বইয়ের এখন তোমাদের বিকল্প অনেক। তোমার কিছু আছে বাংলা সাহিত্য? সাহিত্য না, এখন সাহিত্যের ব্যাপারটা কি দাদা, আসলে সাহিত্যের প্রথম কথা হচ্ছে সাহিত্যের কোনো বাউন্ডারি হয় না। নিশ্চয়ই প্রথম কথা, আপনি সবকিছু আলাদা করতে পারবেন, পূর্ব বাংলা পশ্চিম বাংলা। না, আমি কিন্তু বাংলা সাহিত্য সাহিত্যে- কথা বলছি। হ্যাঁ, কিন্তু সাহিত্য কিন্তু বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য এখন Exactly, সেটা সত্যি। বাংলাদেশের একটা ব্যাপার, বাংলাদেশে শান্তিনিকেতন নেই, স্বাভাবিকভাবেই এটা অনেক বড় একটা
আমাদের লিমিটেশন। সিলাই দেওয়া হয়। হ্যাঁ, সেলাই দেওয়া আছে, হ্যাঁ। সিলাই দেওয়া হয়। কিন্তু আমাদের শান্তিনিকেতন নেই। কিন্তু কেউ যদি রবীন্দ্রনাথ পড়তে চায়, তার জন্য শান্তিনিকেতন থাকাটা জরুরি নয়। নিশ্চয়ই। না, সে চাইলে একেবারেই না, রবীন্দ্রনাথ পড়তে একেবারেই পারে। জরুরি না। আর এর পাশাপাশি রবীন্দ্র নজরুল এদের তো অনেকে আছে পড়ে, আমরা একসময় পড়তাম, এখন হয়তো বা বিভিন্ন কারণে পড়া হয় না। আর তার এখন কি পাশাপাশি সিলেবাসে থাকে স্কুলে রবীন্দ্রনাথ? থাকে, হ্যাঁ, সিলেবাস সবসময় থাকে। সিলেবাস সবসময় আসলে থাকে। দাদা এটা ম্যাটার করে আপনার পলিটিক্যাল কোন সরকার এখন অবশ্যই। এখন কে সিলেবাস কোন- চেঞ্জ হয় কোন দল আসলে এখন ক্ষমতায় আছে? সিলেবাস বলে কিছু হয় না আচ্ছা, এক সেকেন্ড। ওদের যে বলছে তার ট্রেন অফ থটটা নষ্ট হয়ে যাচ্ছে। এক নাগারে বলতে দিয়ে তারপরে প্রশ্নগুলো করবো। তারপরে ধরেন যেটা আমি প্রথমে বলতেছিলাম যে বাংলাদেশের স্বাধীনতার বা বাংলা সাহিত্যের অনেক বড় একটা জায়গা হচ্ছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন। এটা নিয়ে অনেক কিছু হয়েছে, লেখা, কবিতা, প্রবন্ধ, অনেক কিছু হয়েছে। কারণ প্রথমে বললাম যে এটা একটা অনেক আবেগের জায়গা আমাদের জন্য। তারপরে ধরেন আপনার যেটা বাংলা স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র, এটাও সাহিত্যের অনেক বড় একটা অংশ। হাসান হাফিজুর রহমানের যেটা কালেকশন, এই এই হাসান হাফিজুর রহমান উনি প্রাবন্ধিক, এক সময়কার অনেক উল্লেখযোগ্য প্রাবন্ধিক। তো এই যে বাংলা স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র, এটার মধ্যেও আবার অনেক কিছু আছে। এটা পেপার কাটিং থেকে শুরু করে অনেক ছোট ছোট লেটার, মাইনর লেটার থেকে শুরু করে অনেক কিছু আছে। এটাও আমরা সাহিত্যের অনেক বড় একটা জায়গা মনে করি। আর আরেকটা ব্যাপার আছে মৌখিক সাহিত্য, যেটা আপনারা দেখবেন যে একটা গানের প্রতিযোগিতা হতো জি বাংলায়, সারেগামাপা সামথিং, এখনো হয়, দেখা হয় না আমাদের স্বাভাবিকভাবে। তো ওইখানে দেখবেন ওরা ইনক্লুড করছিল জারি গান, সারি গান, লালন সঙ্গীত। এটাও কিন্তু বাংলা সাহিত্যের অনেক বড় একটা অংশ। লালনের এখন এটা আমি জানি না ইন্ডিয়াতে কতটুকু আছে বা কতটুকু প্র্যাকটিস করা হয়। ভেরি পপুলার। সুদীপ্তি তো ভালো হয়। হুম। লালন। কিন্তু এটা আসছে, এটা কিন্তু আসছে কিন্তু কুষ্টিয়া থেকে, এবং এইটা নিয়ে কিন্তু অনেক দেশ থেকে রিসার্চ করতেও আসে ওই বাংলাদেশে। এলাকার এই লালন ফকিরের উনার কুষ্টিয়া থেকে এসে কুষ্টিয়া, জানেন। হ্যাঁ, কুষ্টিয়া উনার বাড়ি আছে, উনার মাজার আছে। তো ওইটা উনার একটা আলাদা ধর্ম বা উনার একটা আলাদা ফিলোসফি ছিল। উনার ধর্মের নাম ছিল কি যে মানব ধর্ম। তো ওইটা নিয়েও মানুষজন বাইরে থেকে পড়াশোনা করতে আসে আমাদের দেশে। তো এটা একটা ব্যাপার কুষ্টিয়াতে। আর তার পাশাপাশি যেমন ধরেন আপনার যে জারি গান, সারি গান, ভাটিয়ালি গান, লোকগীতি যেগুলা, এইগুলা আমাদের বাংলাদেশের এন্ডেমিক। এখন এটা আস্তে 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 ইউটিউবের কারণে হোক বা এই যে সঙ্গীত প্রতিযোগিতা হোক, এই কারণে ছড়ায় যাচ্ছে। যেমন ধরেন ভাটিয়ালি যেটা আছে, এটা বেসিক্যালি মাঝিদের গান। তো মাঝিরা যখন আপনার ওই স্রোতের অনুকূলে বা প্রতিকূলে যায়, তখন তারা কি করে, যখন স্রোতের প্রতিকূলে নৌকা চালায়, তখন তাদেরকে একটু পরিশ্রম বেশি করতে হয়। এখন আমরা কি জানি, হ্যাঁ, বোঝা যেতে হয়, পরিশ্রম বেশি করতে হয়। এখন তখন কি হয়, স্বাভাবিকভাবে শরীরে একটু জোশ দরকার হয়। এখন এই জোশের জন্য তারা কি করে, স্বাভাবিকভাবে আমাদের প্রথম ওয়েপন কি, গান, মিউজিক। তারা ওই মিউজিক দেয় যে না জোরসে এটা করো সেটা করো। ওইখান থেকে ওই কনসেপ্ট থেকে ভাটিয়ালি গান আসছে। এরকম অনেক কিছু আছে। এটা হয়তো আপনি ওই পুঁথিগত ভাবে আপনি সাহিত্যের মধ্যে আনতে পারবেন না, কিন্তু এটা সাহিত্যের অনেক বড় একটা অংশ। নিশ্চয়ই, নিশ্চয়ই। গত এক বছরে কেউ কোনো বই পড়েছি আমরা প্রিন্ট মিডিয়া? সেরকম না, কিন্তু যোগদানন্দের একটা মানে বেরিয়েছিল ইউনিভার্সিটিতে, আমার মেয়ে আমাকে প্রেজেন্ট করেছিল, কয়েকটা কথা বলেছি। রাঁচিতে ওদের বিরাট বড় আমার কেউ কিছু পড়িনি, বই পড়েছেন। না দাদা, আমি একটা হচ্ছে মানে এই দেশে আসার আগে আমাদের যে কি ছিল, ওই যে 21শে বইমেলাটা, ওইখানে একটা শার্লক হোমসের বাংলা মানে ভার্সন বইটা বাংলায়, তো ওইটা কিনে 2-3টা গল্প শেষ করছি। পরে আজকে যে চলে আসলাম, পড়াও শেষ। লাস্ট আমার ইন্টারেস্ট বয়শূন্যর দয়শূন্যর ঢ, তালিবস্ব মধ্যস্ব দন্তেস্ব হ, আমরা কি সচেতনভাবে উচ্চারণ করি? মূর্ধন্য। আচ্ছা, আমরা কি উচ্চারণ শুনে বলতে পারি যে কোনটা দন্তন্য, কোনটা মূর্ধন্য হবে, কোনটা হ্রস্বই হবে, কোনটা দীর্ঘই হবে? এটা হয়তো বলা যায়, আবার খেয়াল করলে বুঝতে পারবো, বাট এটা তো কেউ খেয়াল করি না। আমরা জাস্ট কথা বলার ফ্লোতে চলে যাই, আমরা কখনো কেউ খেয়াল তুমি করি না। দু একটা ওয়ার্ড বলো, শুনে হয়তো আমরা বুঝতেও পারতে পারি। না, কোনটা বলতে না হবে, কোনটা বলতে না হবে সেটা। যেমন আমরা যখন ধান শুনি, আমরা তো জানি ওটা যখন লিখতে হবে, তত্ত্ববিধান সত্যবিধান। আচ্ছা, হরিণ কি হবে? হরিণ মধ্যে কি জন্য?
কোনটা? হরিণ। রিরস হয় র। হ্যাঁ, very good. রয়ের পরে যা আচ্ছা, আসছে সেটা মূর্ধন্য ডয় হবে। শূন্যরা এবং বয় শূন্যরা ঢ হ্যাঁ। ডয় শূন্যরা এবং বয় শূন্যরা তফাৎ ক্রমশ মুছে যাচ্ছে বাংলা থেকে। সেটাকে আমরা কি সে ব্যাপারে সচেতন? আমরা কি উচ্চারণের সময় কি মনে করে বলি? দুটো শব্দ তুমি শোনাও, দয় শূন্য র, র। বয় শূন্য র। রথ, রথ, ছাড়া, বাড়ি, রথ, বাড়ি, বাড়ি, রথ। হ্যাঁ, আমার কিন্তু অনেক আজকাল দীর্ঘ বাংলায় হয়। লেখা হচ্ছে বয়াকার রয় দীর্ঘই বা বয়াকার রহেশ্বী, সেটা যে জল হয়ে যায় সেটা জানে না। বাড়ি মানে বাড়ি মানে ঘর। জল। হ্যাঁ, ওই জন্য বললাম বাড়ি ই, যেটা ই ই সেটা হচ্ছে দীর্ঘই। হুম। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমার যেটা মনে হয়, আমরা যখন বাংলা পড়ছি তখন আমাদেরকে কেউ শেখায়নি যে দীর্ঘ ই ই মানে হচ্ছে দুটো ই। না, যখন ইংরেজি লিখি তখন ঠিক হয়ে তখন যায়। আমরা শিখেছি। আমাদের বাংলাটা এত ন্যাচারালি আমরা শিখেছি মুখার্জি দীর্ঘ ই কারণ হচ্ছে মুখার্জি যে এই যে ইলংগেটেড দীর্ঘ ই হবে এবং এবং শর্ট এন্ড হবে, এই হর্ষই হবে, এটা আমাদের কিন্তু শেখায়নি। এবং ডয় শূন্যরা এবং বয় শূন্যরা হলে একটা যে উপরে গিয়ে ধাক্কা মারছে আরেকটা এখানে ধাক্কা মারছে, সেটা আমার কেউ শেখায়নি। তার ফলে এখন তপস্বী যেটা বললো, বাংলা যারা কথা বলি তার সঙ্গে বয় শূন্যরা ডয় শূন্যরা তো একদম বেমানান, মানে একদম মানে মিলেমিশে একাকার হয়ে গেছে, তার কোনো ডিফারেন্স আর আমাদের কাছে নেই। বয় শূন্যরা এবং ডয় শূন্যরা। বাংলার শেষ চিঠি বা বাংলা লেখা কে কবে লাস্ট লিখেছে? আমি তো প্রতিদিনই লিখি হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ না, হাতে। হাতে হাতে কোনো চিঠি লিখিনি। কোনো বাংলা হাতে লিখছি দাদা কিছুদিন আগে তোমার বার্থডে আমরা হাতে লিখি না, আমরা হাতে লিখি না তা না। আমি হাতে লিখি। আমরা হাতে লিখি। লিখি লিখি এটা ভালো চিঠি? লাগে। বাংলাদেশে হাতে থাকলে লেখা লিখি। হয়। আমরা এখানেও লিখি না তা না। এখানে চিঠি লেখা- লিখি না, এখানে লেখা হয়। লেখাটা হয়। লেখা হয়। আমি লিখি হাতে। ভেরি গুড। বাংলা Last একটা one লিখেছিলাম বর্ণ বাংলা ছিল, লি, নয়ের মতো দেখতে। আমি কিছু ওটার মধ্যে তো এরকম এরকম দিলেন। একটা নয়ের মতো হতো একটা। ও, লি। কিন্তু ওটার কোনো ব্যবহার আমরা পাই না। আচ্ছা, ওটা ব্যবহার হয় না। এবার আমার একটা এই যে যারা মানে আমাদের পরবর্তী যারা প্রজন্ম আছে, একটা কাজ করলে কেমন হয়? আজকে আমার বাড়ি গেলাম, আবার তো 15 দিন 1 মাস বাদে আমার মিলিত হবে। চিঠি লিখে আনবো? না, আমরা ঠিক না, আমরা লিখলে কেমন, স্কুলের একটা বিশেষ দিন সম্পর্কে লিখলে কেমন, যেদিনটা মনে আছে ভালো হয়। বাংলা হ্যাঁ ভালোই হয়। হাতে লিখে হাতে লিখে। এই আমার লেখা থেকে পড়তে হবে না। না আমরা এখানে এসে নিজের লেখাটা নিজে পড়বো। ও স্কুলের বলি, স্কুলের একটা বিশেষ দিন। না, আমার স্কুলের কোনো বিশেষ দিন আমার মনে নেই। কলেজে কলেজেরও মনে নেই। আমার দীপ্তি জলার নাম মনে আছে। আমার কয়েকটা স্কুলে গেছে। তাহলে আপনি একটা বৌদিকে একটা ধাপ দিয়ে দেবেন। Completely anti-democracy আমাকে is কতবার কথা বলে। তাই তো, তাই তো। স্কুলের বিশেষ দিন, বিশেষ দিন হচ্ছে বিশেষ কোনো লোকের সঙ্গে আলাপ হওয়া, প্রথম সিগারেট খাওয়া, প্রথম কোনো মেয়েকে প্রপোজ করা, কোনোদিন করেনি? আমি সিগারেট আগে ভাই, প্রথম যেটা ছিল আমার কত আমি বলি নাই। 3 বছর বয়সে যখন আমার দিদি হাত ধরে নিয়ে যাচ্ছেন এবং গরুতে তাড়া বাস, করেছিল, ওটাই বিশেষ দিন। ওইটাই রে। তাহলে তাহলে সেগুলো লিখবো না, যেগুলো লিখতে বিশেষ দিন- হবে না, no তাহলে তুমি documentation। ওটা বলো যে তোমাকে বিশেষ দিন একটা চিঠি লিখবে। বিশেষ দিন একটা, যেগুলো বিশেষ দিন। জীবনে কখনো বিশেষ সব দিনই তো আমাকে বেঞ্চিতে না, বসে না, করে সব এই বিশেষ করে দিন থাকে। মনে বোঝায়। বিশেষ না না এক একটা স্পেশাল থাকে। এই কেউ চা খাবে কিছু হয়নি ভাই, এরকম কোনো জীবন। একটা রিপোর্ট তো আমার লিখতে পারি তো? হ্যাঁ। বিশেষ দিন। আর আপনি খেয়াল করবেন না, এটা আপনি কেমন এখনো হয়? যদি ধরেন ফেসবুকে তুমি না, তোমার লেখা আমি আমি দেখি। হোয়াটসঅ্যাপে তোমার লেখা- সবসময় বাংলায় লিখি। তোমার লেখা আমি না, দেখেছি। আপনাদের এটা বলার তো এটা কি চেষ্টা হাতে করা। লেখা না বাংলা- WhatsApp? না, আমি হাতে লিখি। আমি হাতে লেখা করি, আমি রোজ একটি কথা বাংলায় লিখি। হ্যাঁ, এটা তো এটা খুব ভালো আমি অভ্যাস। একটি কথা বাংলাতে লিখি। তুমি তোমারগুলো নিয়ে এসো, আমরা এডিট করে ছাপবো। না, আমার অনেক গোপন কথা। আমরা এসেই গেছি না, আমাদের ছেড়ে দাও। আমাদের বাংলা ভালো বলি না। না, একদম শোনো, কলকাতা নেই। শোনো, আমি না, আমার কারুর বাংলা বুঝতে পারতে আমি break বাংলা করিনি। বলি কিন্তু আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল তুমি ইংলিশ আর কোনো সেকেন্ড কথা গোপন কথা আমাকে লিখে দাও, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল কোনোদিন বাংলা। কারুর কাছে bridge তাই জন্য লেখাতে একটু তাহলে অসুবিধা সেই সংস্কৃত একবারে করবে। না, আমি সবসময় কোনদিন পড়িনি। এই যে আমার হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সংস্কৃতের মধ্যে আমার আসলামই না। সংস্কৃতের মধ্যে আসলে তো আমরা আরো গল্পে এটা ওর কাছে নিতে হবে। ওর কাছে আমার কাছে বিশু চা নেক্সট দিনে তাহলে বিশেষ দিন আমরা লিখে আনছি। চা কবে কে খাবে?
যে মনে থাকলে আমরা মনে করে দেবো। আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে আমি বুঝলে? বেশি করে দুধ না সমস্যা হবে একটা খাও কফি। কফি আমরা একটা কথা এদিকে শোনো, আমার একটু ওই 7 আপ বা তোমার একটু চাই একটা গেলে একটু চা খাও। আমাকে কাজী যেটা যে লাইব্রেরি আছে সে বদলা বহুদিন ধরে বলছে দাদা আপনারা গেলে বাংলা লাইব্রেরি তোমাদের কি ইচ্ছা আছে বাংলা লাইব্রেরি বই ওরা দিয়ে দেবে এখান থেকে পড়ে আমরা এখান থেকে ওরা ফেরত দিয়ে যাবে তোমাদের কি লাইব্রেরি করার কোনো ইচ্ছা আছে আচ্ছা কি বাংলা লাইব্রেরি বাংলার কাজের থেকে তুমি নিজে আনো করতে পারি এখানে দিয়ে যাবে মানে এই অফিসে দিয়ে এই যাবে আমরা এখান মানে থেকে একটা করতে চাইছো কেন? কাজের ব্যাপারে প্রচুর বই। হ্যাঁ পাঠগাড়িতে গিয়ে তো সবাই মিলে বই দিতে পারছি না সবাই তো যেতে পারে না। হ্যাঁ আপনি জানলেন আমি সবাই জানি যে নিরাপদ বৌদি বলছে ওরা যদি গোটা 25 বই করে দেয় ওটা মিলিয়ে মিশিয়ে পড়ে আবার ফেরত দিয়ে দেয় ওরা হ্যাঁ, খুব ভালো। তুমি নেবে নাকি সেভেন এক জায়গায় থাকলে সবাই একটু পড়ে যদি যা করতে ইচ্ছে কেউ নেবে আর আমি হচ্ছে কার্ড করার পরে এখান থেকে 2বার 2টো বাংলা বই নিছিলাম কিন্তু দাদা কালেকশন খুবই কম খালি শুধু নাচার বই বাংলা বই চা আর খেতে বাংলা হবে। বই মেল লাইব্রেরিতে ঠিক আছে আমি এই যে টাকা না সিটি সেন্টারের যে লাইব্রেরি ওখানে বই বাংলা বই খুবই কম। শঙ্করে সুনীল গঙ্গোপাধ্যায় বেসিক্যালি বাংলা সুনীল গঙ্গোপাধ্যায়ের বই আছে শঙ্করের আছে অনেক ছিল ওখান থেকে বই আনলে আবার ঝামেলা টাইম মেইনটেইন করে দিয়ে আসতে হয় ফেরত সব বই আছে